আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আজ আমি তোমাদের পদার্থবিজ্ঞানের দশম শ্রেণীর পঞ্চম অধ্যায়ের পদার্থের অবস্থা ও চাপ এই অধ্যায়ের প্যাসকেলের সূত্র থেকে বাকি অংশটুকু পড়াবো। এই অধ্যায়ে তোমরা অনেকবার দেখিয়েছো যে তরল পদার্থে চাপ প্রয়োগ করলে সেটা চারিদিকে সঞ্চালিত হয়। তোমরা একটু চিন্তা করলে বুঝতে পারবে এটা স্বাভাবিক। তার কারণ এই চাপটুকু যদি পুরো তরল পদার্থে সঞ্চালিত না হয়, তাহলে তরলের এক অংশে চাপ বেশি এবং অন্য অংশে চাপ কম থাকবে। কাজেই সেখানে একটা প্রস্থচ্ছেদ কল্পনা করে নিলে একদিক থেকে আরোপিত বল অন্য দিক থেকে আরোপিত বল থেকে বেশি হবে এবং এই বলের কারণে তরলটি প্রবাহিত হবে যতক্ষণ পর্যন্ত না চাপ সমান হয়ে যায়। প্যাসকেল এই বিষয়ে একটি সূত্র দিয়েছেন, তার নাম অনুসারে একে বলা হয় প্যাসকেলের সূত্র। যদি আমি প্যাসকেলের সূত্রের স্টেটমেন্টটা অর্থাৎ বিবৃতিটা যদি আলোচনা করি, দেখো, আবদ্ধ পাত্রে তরল বা বায়বীয় পদার্থের কোনো অংশের উপর বাহির থেকে চাপ প্রয়োগ করলে সেই চাপ কিছুমাত্র না কমে তরল বা বায়বীয় পদার্থের সব দিকে সমানভাবে সঞ্চালিত হয় এবং তরল বা বায়বীয় পদার্থের সংলগ্ন পাত্রের গায়ে লম্বভাবে ক্রিয়া করে। যদি এই স্টেটমেন্টটা আমি আবার বলি, দেখো তোমরা, যে আবদ্ধ পাত্রে তরল বা বায়বীয় পদার্থের কোনো অংশের উপর বাহির থেকে চাপ প্রয়োগ করলে সেই চাপ কিছুমাত্র না কমে তরল বা বায়বীয় পদার্থের সব দিকে সমানভাবে সঞ্চালিত হয় এবং তরল বা বায়বীয় পদার্থের সংলগ্ন পাত্রের গায়ে লম্বভাবে ক্রিয়া করে। এটা হচ্ছে প্যাসকেলের সূত্রের স্টেটমেন্ট, বিবৃতি। এখন এই প্যাসকেলের সূত্র থেকে আমরা প্যাসকেলের সূত্রের গাণিতিক ব্যাখ্যা শিখব অথবা বল বৃদ্ধিকরণ নীতি শিখব। তাহলে বল বৃদ্ধিকরণ নীতিটা কি আমরা আগে জানি। আবদ্ধ তরল পদার্থের ক্ষুদ্রতম অংশের উপর পিস্টন দ্বারা কোনো বল প্রয়োগ করলে এর বৃহত্তম পৃষ্ঠে সেই বলের বহুগুণ বেশি বল প্রযুক্ত হতে পারে। একই বলা হয় বল বৃদ্ধিকরণ নীতি। যদি আমি বল বৃদ্ধিকরণ নীতিটা আবার বলি, একটু মনোযোগ দিয়ে শোনো। আবদ্ধ পাত্রে বা আবদ্ধ তরল পদার্থে ক্ষুদ্রতম অংশের উপর পিস্টন দ্বারা কোনো বল প্রয়োগ করলে এর বৃহত্তম পিস্টন সেই বলের বহুগুণ বেশি বল প্রযুক্ত হতে পারে। একে বল বৃদ্ধিকরণ নীতি বলা হয়। এখন দেখো, এখানে একটা আমরা চিত্র অঙ্কন করেছি, আমরা এটা গাণিতিক ব্যাখ্যা শিখব। চিত্রে দেখো, একটা সিলিন্ডার, এটা একটা সিলিন্ডার, এটা দুইটা সিলিন্ডার, একটা সিলিন্ডার, একটা সিলিন্ডার। এই সিলিন্ডার নাম হচ্ছে C1, এই সিলিন্ডার নাম হচ্ছে C2। এটা একটা পিস্টন, এটার নাম দেওয়া হয়েছে পিস্টন 1, এর নাম হচ্ছে পিস্টন 2। এখানে F1 বল প্রযুক্ত দেওয়া হয়েছে আর এখানে বড় পিস্টনের বল F2 দেখানো হয়েছে। এটার ক্ষেত্রফল দেখানো হয়েছে ক্ষেত্রফল 1, এটার ক্ষেত্রফল দেখা হয়েছে ক্ষেত্রফল 2। এখন যদি আমরা গাণিতিকভাবে ব্যাখ্যা করি, দেখো, আমরা আগে বলে আসছিলাম যে C1 ও C2 দুইটি সিলিন্ডার। আমরা এটাও বলেছিলাম যে প্রস্থচ্ছেদ ক্ষেত্রফল A1 ও A2। সিলিন্ডার দুইটি একটি নল দ্বারা সংযুক্ত এবং প্রত্যেক সিলিন্ডারে একটি করে পিস্টন লাগানো আছে। এখন সিলিন্ডার দুইটি যে কোনো তরল পদার্থে যদি পূর্ণ করি, তাহলে ছোট পিস্টন যদি আমরা F1 বল প্রয়োগ করি, তাহলে আমরা জানি চাপ, তোমরা এর আগে শিখে আসছো, চাপ P = F/A। তাহলে এই পিস্টনের অর্থাৎ ছোট পিস্টনের অনুভূত চাপের মান হবে F1/A1। এখন প্যাসকেলের সূত্র অনুসারে এই চাপ তরল পদার্থ দ্বারা সব দিকে সঞ্চালিত হবে। সুতরাং বড় পিস্টনের প্রযুক্ত উচ্চচাপ হবে F1/A1 হবে। এই চাপের জন্য বড় পিস্টনের অনুভূত ঊর্ধ্বমুখী বল হবে চাপ ইন্টু ক্ষেত্রফল। তাহলে চাপ শিখছি আমরা F1/A1 আর বড় পিস্টনের ক্ষেত্রফল হচ্ছে A2 এর সমান। সুতরাং বড় পিস্টনের অনুভূত ঊর্ধ্বমুখী বল যদি F2 হয়, তাহলে আমরা ইকুয়েশন লিখতে পারি এভাবে, দেখো, যে F2 = F1/A1 ইন্টু A2। তাহলে যদি আমরা সাজিয়ে লিখি, F2/F1 লিখতে পারি A2/A1। এখন দেখো, বল বৃদ্ধিকরণ নীতিতে আমরা যে স্টেটমেন্ট শিখে আসছিলাম,
যে বড় পিস্টনের প্রস্থচ্ছেদ ক্ষেত্রফল যত বেশি হবে বলও তত বেশি অনুভূত হবে। ছোট পিস্টনের চেয়ে বড় পিস্টন যদি 100 গুণ বড় হয় তাহলে ছোট পিস্টনে যদি 1 নিউটন বল প্রয়োগ করলে বড় পিস্টনে 100 নিউটন ঊর্ধ্বমুখী বল অনুভূত হবে। এখন দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমরা F2/F1 = A2/A1। এখানে F2 হলো বড় পিস্টনের বল, F1 হলো ছোট পিস্টনের বল, A2 হলো বড় পিস্টনের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, A1 হলো ছোট পিস্টনের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। যেহেতু এটা সিলিন্ডার ধরা হয়েছে তাহলে সিলিন্ডারের ক্ষেত্রফল πr², আমরা A2 = লিখতে পারি πr², যেহেতু 2 আছে তাহলে r2² F1 = লিখতে পারি πr1²। এই পাই কাটা দিলে তোমার সমীকরণ দ্বারা F2/F1 = r2² আবার এটাকে আমরা বিশ্লেষণ করে লিখতে পারি। আমরা যদি জানি যে r ইকুয়াল বা d ইকুয়াল 2r, তাহলে r ইকুয়াল হবে d/2। তাহলে এটাকে লেখা যায়, ক্যালকুলেশন করলে এটা পাবে যে r2 = d2², r1 ইকুয়াল পাবা d1²। তাহলে সমীকরণটি লেখা যায় F2/F1 = d2²/d1²। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে এই ইকুয়েশনের আমরা একটা অঙ্কে যাই। দেখো এখানে একটা চিত্র দেখানো হয়েছে, চিত্রে দেখানো হয়েছে F1 দেওয়া হয়েছে এখানে তোমার 500 নিউটন, আর এটা দেওয়া হয়েছে পিস্টন 1, ক্ষেত্রফল দেওয়া হয়েছে A1 = 0.09 মিটার²। এখানে তরল দেওয়া হয়েছে, এখানে F2 দেওয়া নেই মান, এখানে পিস্টন 2 লেখা আছে, ক্ষেত্রফল A2 লেখা আছে 2.7 মিটার²। এই পর্যন্ত তোমার এখান থেকে এই পর্যন্ত সরণ দেওয়া আছে 5 সেন্টিমিটার। প্রথম প্রশ্নে বলছে F2 এর মান নির্ণয় করো অথবা প্রথম পিস্টনের চাপ নির্ণয় করো। এখান থেকে প্রথমে চেয়েছে F2 এর মান, আরটাও প্রশ্ন চেয়েছে প্রথম পিস্টনের চাপ নির্ণয় করা। দেখো এখন দ্বিতীয় প্রশ্ন বলছে যে উদ্দীপকের প্রদত্ত তথ্যাবলী অনুসারে উভয় পিস্টনের কাজের পরিবর্তন হয়েছে কিনা গাণিতিকভাবে আলোচনা করো। এখন যদি আমরা প্রথম প্রশ্নে চলে যাই যে F2 এর মান নির্ণয় করা, তাহলে আমরা দেখি এখানে কী কী দেওয়া আছে। দেওয়া আছে প্রথমে ক্ষেত্রফল A1, অর্থাৎ ছোটো পিস্টনের ক্ষেত্রফল A1 = 0.09 মিটার²। ছোটো পিস্টনের বল F1 তোমার দেওয়া আছে 500 নিউটন। বড় পিস্টনের ক্ষেত্রফল A2 দেওয়া আছে 2.7 মিটার²। আমরা বের করব বড় পিস্টনের ক্ষেত্রফল বল F2 = ওয়াট। তাহলে সূত্র আমরা জানি, একটু আগে শিখলাম যে F2/F1 = A2/A1। তাহলে F2 = F1 × A2/A1। এখানে মান বসিয়ে দিলে তুমি এই মানটা ক্যালকুলেশন করলে পাবে 15 × 10³ নিউটন। অ্যান্সার হয়ে গেল। আরেকটা প্রশ্ন বলছে যে প্রথম পিস্টনের চাপ নির্ণয় করো। তাহলে আমরা চাপ P = জানি F/A। তাহলে এখানে যেহেতু প্রথম পিস্টন তাহলে P1 = হবে F1/A1। F1 এর মান দেওয়া আছে 500 নিউটন, 500, A1 এর মান দেওয়া আছে 0.09। তাহলে ক্যালকুলেশন করলে 5555.56 পাবে। যেহেতু তোমার চাপের একক প্যাসকেল অথবা নিউটন পার মিটার², তাহলে আমরা লিখলাম কি তোমার প্যাসকেল। এখন 4 মার্কের প্রশ্নে অর্থাৎ দ্বিতীয় কোশ্চেনটা আমাকে বলেছিল যে তোমার উদ্দীপকে প্রদত্ত তথ্যাবলী অনুসারে উভয় পিস্টনের কাজের পরিবর্তন হয়েছে কিনা। তাহলে দুই পিস্টনের ক্ষেত্রে আমাকে কাজ দেখাইতে হবে। যদি কাজ দুইটা সমান হয় তাহলে আমরা বলবো যে সমান হয়েছে, পরিবর্তন হয়নি। আর যদি সমান না হয় তাহলে আমরা বলবো যে সমান হয়নি। তাহলে আমরা আসি যে উদ্দীপক হতে আমরা ছোট পিস্টনের ক্ষেত্রে F1 = দেওয়া আছে এখানে 500 নিউটন, ক্ষেত্রফল A1 দেওয়া আছে 0.009 মিটার²। এখানে উদ্দীপকে সরণ দেওয়া আছে L1 = 5 সেন্টিমিটার। তাহলে এই সেন্টিমিটারকে আমরা প্রথমে নিয়ে নেব মিটারে। তাহলে 100 দিয়ে ভাগ করলে তোমার হবে 0.05 মিটার। আমরা গ থেকে অর্থাৎ আগের প্রশ্নের অ্যান্সার থেকে পাই বড় পিস্টনের বল F2 = 15 × 10³ নিউটন, আর তোমার উদ্দীপকে দেওয়া আছে ক্ষেত্রফল A2 = 2.7 মিটার²। এখন আমরা একটা ইকুয়েশন জানি যে ব্যবহৃত তরল অসংকোচনীয় বিধায়
ছোট পিস্টনের অবনমিত তরলের আয়তন বড় পিস্টনের উত্তোলিত তরলের আয়তনের সমান হবে। অর্থাৎ ক্ষেত্রফল ইন্টু যদি সরণ দিয়ে গুণ করি আয়তন পাই, দুইটা আয়তন কী হবে, সমান হবে। অর্থাৎ A1L1 ইকুয়াল টু হবে তোমার A2L2। এখান থেকে আমরা L2 এর মানটা বের করতে চাই, L2 ইকুয়াল লিখতে পারি A1/A2 ইন্টু L1। A1 এর মান দেওয়া আছে এখানে দেখো 0.09, A2 এর মান দেওয়া আছে 2.7 ইন্টু L1 এর মান আমরা বের করছি 0.05। এটা ক্যালকুলেশন করলে 1/600, যেহেতু সরণ বা দৈর্ঘ্য একক হচ্ছে মিটার। তাহলে এখন আমরা কাজ বের করি। তো ছোট পিস্টন কর্তৃক তরলের উপরের কাজের পরিমাণ W ইকুয়াল টু আমরা শুধু জানি Fx, এখানে x এর জায়গায় দেওয়া আছে আমার হচ্ছে L, তাহলে হবে W1 ইকুয়াল টু F1L1। তাহলে তোমার F1 এর মান হচ্ছে 500, L1 এর মান হচ্ছে তোমার 0.05। তাহলে এটা ক্যালকুলেশন করলে হবে 25 কাজের একক জুল, তাই আমরা জুল লিখলাম। এখন সেমভাবে তরল কর্তৃক বড় পিস্টনের কাজের পরিমাণ W2 ইকুয়াল F2L2। F2 এর মান আমরা গ থেকে পেয়েছিলাম 15 ইন্টু 10 কিউব ইন্টু L2 এর মান একটু আগে আমরা বের করেছি 1/600। তাহলে এটা ক্যালকুলেশন করলে তোমার হবে কত, 25, যেহেতু কাজের একক জুল তাই জুল নিলাম। তাহলে এখান দেখা যাচ্ছে W1 এর মানও 25, W2 এর মানও 25, অর্থাৎ W1 ইকুয়াল W2। তাহলে উভয় পিস্টনের কাজের কোনো পরিবর্তন হবে না। প্রিয় শিক্ষার্থীরা, যদি আমরা আরেকটা প্রশ্নে যাই, দেখো এখানে আরেকটা প্রশ্ন দেওয়া আছে যে পদার্থবিজ্ঞান ল্যাবে বল বৃদ্ধিকরণ নীতির পরীক্ষায় 10ম শ্রেণীর ছাত্র স্বর্ণাভ নিচের চিত্রের ন্যায় দুইটি পিস্টনযুক্ত সিলিন্ডারের ছোট পিস্টনে 16 নিউটন বল প্রয়োগ করে বড় পিস্টনে স্থাপিত গোলকটিকে উপরে তুলতে চেষ্টা করলো। দেওয়া আছে এখানে D1 5 সেন্টিমিটার, এখানে এই গোলকের ব্যাস দেওয়া আছে 8 সেন্টিমিটার, D2 দেওয়া আছে এখানে 8 সেন্টিমিটার, গোলকের ঘনত্ব দেওয়া আছে 8600, ঘনত্ব যদি একক কেজি পার ঘনমিটার দেওয়া আছে। এখন প্রশ্নে কি বলছে, তোমার প্রথম প্রশ্নে বলছে যে গোলকটির ভর নির্ণয় করো। আর দ্বিতীয় প্রশ্ন বলছে তোমার স্বর্ণাভ বড় পিস্টন দ্বারা গোলকটিকে উপরে তুলতে পারবে কি না তা গাণিতিকভাবে বিশ্লেষণ করো। এখন দেখো প্রথমে দেওয়া আছে গোলকের ব্যাস D ইকুয়াল 8 সেন্টিমিটার। তাহলে আমরা এটাকে প্রথমে নিয়ে নিব গোলকের ব্যাসার্ধ R ইকুয়াল লিখব D/2। তাহলে D এর মান হচ্ছে তোমার 8, তাহলে 8 ভাগ করলে হবে 4 সেন্টিমিটার। আমরা একে মিটার নিলে হবে 0.004 মিটার। উদ্দীপকে দেওয়া ছিল গোলকের ঘনত্ব রো ইকুয়াল 8600 কেজি পার ঘনমিটার। তাহলে আমরা বাইর করব বর M ইকুয়াল হোয়াট। আমরা সূত্র জানি রো ইকুয়াল M/B, তোমরা শিখে আসছো অধ্যায়ের প্রথমেই। আর এবার লেখা যায় M ইকুয়াল রো বি। তাহলে এখানে আমাদের এই বি এর মানটা দেওয়া নেই, বি এর মানটা বাইর করতে হবে। যেহেতু গোলক, তাহলে গোলকের আয়তন আমরা সূত্র জানি বি ইকুয়াল 4/3 পাই আর কিউব। তাহলে 4/3 পাইয়ের মান, আর এর মান এসে তোমার যেটা আমরা পেলাম বসার এই মানটা এটা। যদি এখানে রো এর মান দেওয়া আছে যে গোলকের বর M ইকুয়াল রো বি, রো এর মান দেওয়া আছে 8600 ইন্টু বি এর মান দেওয়া আছে, এটা ক্যালকুলেশন করলে হবে মানটা 2.305, যেহেতু বরের একক কেজি তাই কেজি লিখলাম, হয়ে গেল। এখন 4 মার্কের প্রশ্নে তোমার বলছে যে স্বর্ণাভ বড় পিস্টন দ্বারা গোলকটিকে উপরে তুলতে পারবে কি না তা গাণিতিকভাবে বিশ্লেষণ করো। দেখো প্রিয় শিক্ষার্থীরা, এখানে ছোট পিস্টনের ব্যাস দেওয়া আছে D1 ইকুয়াল 5 সেন্টিমিটার। এটাকে যদি তুমি মিটার নাও, এর আগে দেখিয়েছিলাম 100 ভাগ করতে হবে যে 0.05 মিটার হবে। তাহলে ছোট পিস্টনের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল A1 ইকুয়াল 1/4 পাই D1 স্কোয়ার। মান বসলে আমরা এই মানটা পাবো। সেমভাবে বড় পিস্টনের ব্যাস D2 ইকুয়াল 8 সেন্টিমিটার, এটাকে মিটার নিলে তাই হবে। বড় পিস্টনের ক্ষেত্রফল A2 ইকুয়াল 1/4 পাই D2 হোল স্কোয়ার। ক্যালকুলেশন করলে এটা হবে। এখন সূত্র নিয়ে আমরা জানি F2/F1 ইকুয়াল A2/A1। তুমি এই সূত্র অ্যাপ্লাই না করে এও লিখতে পারতে যে F2/F1 ইকুয়াল D2 হোল স্কোয়ার বাই D1 হোল স্কোয়ার। তাহলে এখান থেকে সরাসরি তুমি মানটা লিখতে পারতে। তাহলে আমরা যেভাবে করছি দেখো, সুতরাং F2 ইকুয়াল A2/A1 ইন্টু F1। A2 এর মান দেওয়া আছে এখানে, A1 এর মান দেওয়া আছে। সেমভাবে তোমার F1 এর মান আমরা 500 নিউটন
আমাদের উদ্দীপকে দেওয়া ছিল, যে আমরা ক্যালকুলেশন করি মানটা পাবো 40.96 নিউটন। এখন এটা হচ্ছে আমার বরফ স্টোনের বল। এখন দেখো তাহলে এখানে আমরা গ থেকে পেয়েছিলাম বস্তুর গোলকের ভর m ইকুয়াল 2.305 কেজি। এখন যদি গোলকটির ওজন আমরা বের করতে চাই, আমরা সূত্র জানি F ইকুয়াল mg। তাহলে m এর মান আমরা গ থেকে পাই 2.305 ইন্টু জি এর মান জানি 9.8, ক্যালকুলেশন করলে হবে 22.58 নিউটন। প্রিয় শিক্ষার্থীরা, দেখো তোমরা যে এখানে বরফ স্টোনের অনুভূত বল গোলকের ওজনের চেয়ে বেশি, সুতরাং গোলকটিকে উপরে তোলা সম্ভব হবে। যদি গোলকটির ওজন বেশি হইতো বরফ স্টোনের বলের তুলনায়, তাহলে উঠানো সম্ভব হইতো না। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা একটা নতুন টপিক নিয়ে আলোচনা করব, তা হলো স্থিতিস্থাপকতা। স্থিতিস্থাপক সংজ্ঞাটা কি আমরা একটা জেনে আগে। যখন কোনো বস্তুকে বল প্রদান করা হয় তখন তার ভিতরে একটা বিকৃতি ঘটে। বলটি সরিয়ে নিলে বিকৃতির অবসান ঘটে আর বস্তুটি আবার তার আগের অবস্থায় ফিরে যায়। পদার্থের এই ধর্মর নাম হচ্ছে স্থিতিস্থাপকতা। যদি সংজ্ঞাটা আমি আবার বলি, একটু মনোযোগ দিয়ে শোনো তোমরা, যে যখন কোনো বস্তুকে বল প্রদান করা হয় তখন তার ভিতরে একটা বিকৃতি ঘটে। বলটি সরিয়ে নিলে বিকৃতির অবসান ঘটে, আবার বস্তুটি আবার তার আগের অবস্থায় ফিরে যায়। পদার্থের এই ধর্মের নাম স্থিতিস্থাপকতা। তবে মনে রাখতে হবে কতটুকু বল প্রয়োগ করা যাবে তার একটা সীমা আছে। এই সীমা অতিক্রম করে ফেললে পদার্থ তার আগের অবস্থায় ফিরে আসতে পারবে না, তার মাঝে একটা স্থায়ী বিকৃতি ঘটে যেতে পারে। এই সীমাকে স্থিতিস্থাপক সীমা বলে। এখন দেখো আমরা শিখি যে বিকৃতি কাকে বলে। বাইরে থেকে বল প্রয়োগ করলে পদার্থের আকার বা দৈর্ঘ্যের যে আপেক্ষিক পরিবর্তন হয় সেটা হচ্ছে বিকৃতি। অর্থাৎ L0 দৈর্ঘ্যের একটি বস্তুর উপর বল প্রয়োগ করা হলে তার দৈর্ঘ্য যদি L হয়, তাহলে তার বিকৃতি হচ্ছে L বিয়োগ L0/L0। এখানে তোমার L0 হলো প্রাথমিক দৈর্ঘ্য, L হলো চূড়ান্ত বা শেষ দৈর্ঘ্য। বিকৃতির কোনো একক নেই, এটি একটি সংখ্যা মাত্র। প্রিয় শিক্ষার্থীরা, বিকৃতির সাথে আমরা এখন শিখব পীড়নের সংজ্ঞা। একক ক্ষেত্রফলের বিকৃতির কারণে পদার্থের ভিতর যে বল তৈরি হয় সেটা হচ্ছে পীড়ন। অর্থাৎ প্রস্থচ্ছেদের একটা বস্তুকে বল প্রয়োগ করা হলে যদি তার বিকৃতি ঘটে, সেই বিকৃতি যদি F প্রতিরোধ বল তৈরি করে, তাহলে পীড়ন ইকুয়াল টু হবে F/A। এখানে F হচ্ছে বল, প্রতিরোধকারী বল বা শুধু বল, A হচ্ছে তোমার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। Fকেও অনেক সময় টিও লেখা যায়। পীড়নের একক আছে, পীড়নের একক হচ্ছে তোমার চাপের এককের মতন। কারণ তুমি দেখো ইকুয়েশনটা আমরা শিখেছিলাম চাপ P ইকুয়াল F/A, তাহলে পীড়ন ইকুয়াল F/A, তাহলে একক একই হবে, চাপের মতো একক হবে, অর্থাৎ প্যাসকেল অথবা নিউটন পার মিটার স্কয়ার। এখন পীড়নের সাথে বিকৃতির সম্পর্ক রেখে বিজ্ঞানী হুক একটি সূত্র আবিষ্কার করে, তার নাম অনুসারে একে বলা হয় হুকের সূত্র। স্টেটমেন্টটা দেখো, স্থিতিস্থাপক সীমার ভিতরে পীড়ন এবং বিকৃতির সমানুপাতিক, অর্থাৎ পীড়ন প্রপোর্শনাল বিকৃতি, বা পীড়ন সমান সমান এই প্রপোর্শনাল পদ্ধতিতে আমরা ধরি ধ্রুবক ইন্টু কি বিকৃতি, বা পীড়ন বাই বিকৃতি ইকুয়াল টু লিখতে পারি ধ্রুবক। এখন প্রিয় শিক্ষার্থীরা, এখন তোমরা এর আগে জেনেছিলে যে বিকৃতি ইকুয়াল L বিয়োগ L0/L0 এবং পীড়ন ইকুয়াল শিখছ। আমরা বলেছিলাম যে F/A, আবার Fকে লেখা যায় T, তাহলে T/A। T/A, তাহলে এই দুটাকে যদি কম্পেয়ার করি, T/A প্রপোর্শনাল লেখা যায় L বিয়োগ L0/L0। T/A ইকুয়াল এ প্রপোর্শনাল পরিবর্তে লেখা যায় Y, L বিয়োগ L0/L0। এখানে Y একটা ধ্রুবক, এই ধ্রুবকের নাম হচ্ছে
ইয়াংস মডুলাস। এর একক হলো নিউটন পার মিটার স্কয়ার। প্রিয় শিক্ষার্থীরা, আমরা আগেই বলেছিলাম যে এল নট হলো আদি দৈর্ঘ্য, এল হলো শেষ বা চূড়ান্ত দৈর্ঘ্য, এ হলো প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, টি হলো বল বা টান। এখন যদি এই সম্পর্কিত একটা অঙ্ক করি, আমরা ম্যাথ করে দেখো। এখানে একটা প্রশ্ন দেওয়া আছে যে উপর থেকে ঝুলানো 0.5 মিটার লম্বা এবং 0.01 মিটার স্কয়ার প্রস্থচ্ছেদের একটা ধাতব দণ্ডের নিচে একটি 10 কেজি বট ঝুলানোর পর তার দৈর্ঘ্য হয়েছে 0.501 মিটার। এই ধাতব দণ্ডটির ইয়াংস এর মডুলাস কত? প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা দেখি এখানে কী কী দেওয়া আছে। দেওয়া আছে বর এম ইকুয়াল 10 কেজি, ধাতব দণ্ডের আদি দৈর্ঘ্য এল নট ইকুয়াল 0.5 মিটার, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল দেওয়া আছে এ ইকুয়াল 0.01 মিটার স্কয়ার, শেষ দৈর্ঘ্য এল ইকুয়াল দেওয়া আছে 0.501 মিটার। তাহলে আমরা সূত্র শিখছিলাম টি বাই এ ইকুয়াল ওয়াই এল বিয়োগ এল নট বাই এল নট, কিন্তু এখানে আমার টি এর মানটা দেওয়া নেই, তাহলে আমাদের টি লাগবে। তাহলে আমরা জানি টি ইকুয়াল এম জি, এম এর মান দেওয়া আছে 10 আর জি এর মান আমরা জানি 9.8। এটা ক্যালকুলেশন করলে 98 হবে। এখন তুমি যে এই সূত্র যদি বসাও, যদি ওয়াইয়ের মান বের করতে চাও, তাহলে ওয়াই ইকুয়াল লেখা যায় টি বাই এ, ব্রেকেট দিয়ে এ এল নটটা উপরে চলে যাবে আর এল বিয়োগ এল নটটা নিচে চলে আসবে। এটা ক্যালকুলেশন করলে তোমার হবে 4.9 × 10⁶ নিউটন পার মিটার স্কয়ার। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই জানো যে পদার্থের অবস্থা তিনটা। একটা পদার্থ তিনটা অবস্থা থাকতে পারে, কঠিন, তরল, বায়বীয়। কিন্তু পদার্থের নতুন একটা অবস্থার নাম হলো তোমার প্লাজমা। তাহলে পদার্থের নতুন একটা অবস্থার নাম আমরা শিখলাম কি? প্লাজমা। পদার্থের চতুর্থ অবস্থার নাম হলো প্লাজমা। এই প্লাজমা হলো তোমার উচ্চ তাপমাত্রার আয়নিত গ্যাস। প্লাজমার বড় উৎস হচ্ছে সূর্য। তাছাড়া অন্যান্য গ্রহগুলো প্লাজমার উৎস। প্রায় কয়েক হাজার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার প্লাজমার অবস্থার উৎপত্তি হয়। গ্যাসের ন্যায় প্লাজমার কোনো নির্দিষ্ট আকার বা আকৃতি, আয়তন নেই। প্লাজমার কণাগুলো তড়িৎ আদান বহন করে, তাই প্লাজমা তড়িৎ পরিবাহী হিসাবে কাজ করে। শিল্প কারখানায় প্লাজমার টর্চ হিসাবে ধাতব পদার্থ কাটা হয়। যদি আমি আবার সংজ্ঞাটাকে বলি, প্লাজমার অবস্থা যদি বলি আমি আবার, দেখো তোমরা প্লিজ। পদার্থের চতুর্থ অবস্থার নাম প্লাজমা। এই প্লাজমা হলো অতি উচ্চ তাপমাত্রায় আয়নিত গ্যাস। প্লাজমা বড় উৎস হচ্ছে সূর্য। তাছাড়া অন্যান্য নক্ষত্রগুলো প্লাজমার উৎস। প্রায় কয়েক হাজার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় প্লাজমার অবস্থার উৎপত্তি হয়। গ্যাসের ন্যায় প্লাজমার কোনো নির্দিষ্ট আকার বা আয়তন নেই। প্লাজমা কণাগুলো তড়িৎ আদান বহন করে, তাই প্লাজমা তড়িৎ পরিবাহী হিসেবে কাজ করে। শিল্প কারখানায় প্লাজমা টর্চ হিসাবে ধাতব পদার্থ কাটা হয়। এখন আমাদের ঘরে টিউবলাইটের ভিতরে প্লাজমা তৈরি হয়। তাছাড়া নিয়ন লাইটের যে উজ্জ্বল বিজ্ঞাপন দেখা যায়, সেগুলোর ভিতরেও প্লাজমা থাকে। বজ্রপাত হলে যে বিজলির আলো দেখা যায়, সেটিও প্লাজমা। আবার দূর নক্ষত্রের মাঝে যে পদার্থ, সেটিও প্লাজমা অবস্থা আছে। আমরা বর্তমানে ফিউশন পদ্ধতিতে বাড়ি নিউক্লিয়াসকে ভেঙে নিউক্লিয়ার শক্তি ব্যবহার করি। হালকা নিউক্লিয়াসকে একত্র করে ফিউশন পদ্ধতিতে শক্তি তৈরি করার জন্য প্লাজমা ব্যবহার করার চেষ্টা করা হয় এবং এটি এখন পদার্থবিজ্ঞানের গবেষণার একটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমাদের ক্লাসটুকু ভালো লাগবে। তোমরা ভালো থাকবে। আজ এই পর্যন্তই। খোদা হাফেজ।